হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 42 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের এই সিরিজটির আগের প্র্যাকটিস সেটগুলি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি একটু দেখে নিও। প্রত্যেকটা ক্লাসে আমরা মোর দেন 30টা কোশ্চেন কিন্তু এক্সপ্লানেশন সহ আলোচনা করছি এবং প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের এই ক্লাসটা হচ্ছে। তাহলে তোমরা ঠিক প্রত্যেক দিন সন্ধ্যে 7টার থেকে আমাদের ক্লাসগুলি দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারকে তোমরা প্রথমে নিজেরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। তো আজকের মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, রামচরিত মানসের লেখক কোন শাসকের আমলের সঙ্গে যুক্ত? অর্থাৎ রামচরিত মানস যে গ্রন্থটি তার যে লেখক তিনি কোন শাসকের আমলের সাথে যুক্ত? তাহলে এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের প্রথমে জানতে হবে রামচরিত মানসের লেখকের নাম কি। তাহলে রামচরিত মানসের লেখক হলেন তুলসীদাস এবং তুলসীদাসের সময়কালটা ছিল 1497 খ্রিস্টাব্দ থেকে 1623 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে সময়কাল, এই সময়কালটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল ছিল না, অশোকের সময়কালও ছিল না এবং গোপালের সময়কালও ছিল না। তাহলে রামচরিত মানসের লেখক তুলসীদাস যে শাসকের আমলের সঙ্গে যুক্ত তিনি ছিলেন আকবর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তিনি আকবরের সমসাময়িক ছিলেন। তাহলে আকবর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং তোমরা এতে মনে রাখবে যে রামচরিত মানস যেটা সেটা হলো রামায়ণের হিন্দি ভার্সন, অর্থাৎ রামায়ণটাকে হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন তুলসীদাস এবং সেটাই রামচরিত মানস নামে পরিচিত। তাহলে এক্ষেত্রে আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে তাহলে রামায়ণের যে পার্সি ভাষায় অনুবাদ সেটা কি করেছিলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, রামায়ণের পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বাদাউনি এবং তিনিও কিন্তু আকবরের সময়ে এটা করেছিলেন। সম্রাট আকবরের সময় কালেই এটাকে তিনি পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তো আমাদের পরের কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নাম বা তার যে প্রকৃত নাম সেটা কি ছিল? তোমরা যারা অ্যান্সারগুলো দিতে পারবে তোমরা কিন্তু প্রত্যেকেই একটু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হলো মূলাশঙ্কর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মূলাশঙ্কর হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম এবং স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমাজটার নাম কি ছিল? সেই সমাজটা ছিল আর্য সমাজ। এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর একটি খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বই হলো সত্যার্থ প্রকাশ। তোমরা অবশ্যই এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, অরবিন্দ ঘোষ কোন মামলার সাথে যুক্ত? আলিপুর বোমা মামলা, কাকোরি মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা নাকি কোলাপুর মামলা? তাহলে এখানে অরবিন্দ ঘোষের নাম যে মামলার সাথে যুক্ত সেই মামলাটি কি মামলা ছিল? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, অরবিন্দ ঘোষ যে মামলার সাথে যুক্ত ছিলেন সেটি ছিল আলিপুর বোমা মামলা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলিপুর বোমা মামলার সাথে কিন্তু অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন এবং এই আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিলেন আমাদের যে একজন ভারতীয় লয়ার যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে পরিচিত। তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই আলিপুর বোমা মামলাতে অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিলেন। এবং এই যে আলিপুর বোমা মামলা এটা মুরারিপুকুর কনস্পিরেসি কেস অথবা মানিকতলা বোম কনস্পিরেসি কেস নামেও পরিচিত, যেটা একটা ক্রিমিনাল কেস এবং যেটা হয়েছিল 1908 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে। এবং এই যে আমাদের এখানে আছে কাকোরি কনস্পিরেসি কেস, এই কাকোরি কনস্পিরেসি কেসটা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। এবং এই যে লাহোর ষড়যন্ত্র মামলা এটা হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। এবং এই যে কাকোর কনস্পিরেসি কেস এবং লাহোর কনস্পিরেসি কেস এই দুটো কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েট ছিল, RSHA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে যখন আমাদের 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1857 সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লর্ড ক্যানিং কিন্তু তখনকার গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড ক্যানিংয়ের সময়কালটা ছিল 1856 থেকে 1862। এই সময়ে তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন এবং 1858 সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটা পরিবর্তিত হয়ে গিয়েছিল ভাইসরয় অফ ইন্ডিয়া এবং লর্ড ক্যানিং ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম ভাইসরয়। তোমরা এটা একটু মনে রাখবে কিন্তু।
নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর ও দিল্লি। তাহলে এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, কারণ এই সেন্সে ট্রিকি, কারণ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যদি এখানে আমাদের বলতো 2011 সালের সেন্সাস অনুযায়ী, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত আমাদের আন্দামান ও নিকোবর। অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর, কিন্তু এখানে কোনো সেন্সাস যেহেতু মেনশন করা নেই, তাহলে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ এখন বর্তমান সময়ে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে লাদাখ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ জম্মু কাশ্মীর থেকে লাদাখ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর লাদাখ কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং তারপরে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন, মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তাহলে মেঘনা নদীটি যে দুটি নদীর সংমিশ্রণে বা তাদের কনফ্লুয়েন্সে তৈরি হয়েছে সেই দুটি নদী কি কি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, মেঘনা নদী হলো গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ। মেনলি যেটা গঙ্গা নদী এবং মেনলি যেটা ব্রহ্মপুত্র নদী, সেই গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ বাংলাদেশে মেঘনা নামে পরিচিত, কারণ গঙ্গা নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে এবং ব্রহ্মপুত্র নদীটাও ভারতের মধ্যে প্রবাহিত হয়ে অবশেষে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, গঙ্গা ও ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন, নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অর্থাৎ নামদাফা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? তাহলে তোমরা যারা অবশ্যই অ্যান্সারগুলো পারবে একটু দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পর আমরা ফ্রি পিডিএফ প্রোভাইড করি। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত অরুণাচল প্রদেশে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অরুণাচল প্রদেশ রাজ্যে নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত। এছাড়াও নামদাফা জাতীয় উদ্যান ছাড়া অরুণাচল প্রদেশে অবস্থিত মৌলিং ন্যাশনাল পার্ক, মৌলিং জাতীয় উদ্যানও অরুণাচল প্রদেশেই অবস্থিত। মিজোরামে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হলো মুরলেন ন্যাশনাল পার্ক, মিজোরামে অবস্থিত। মণিপুরে অবস্থিত কেউবুল লামজাও ন্যাশনাল পার্ক, এবং এটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা মণিপুরে অবস্থিত, কেউবুল লামজাও, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ত্রিপুরাতে অবস্থিত দুটি ন্যাশনাল পার্ক হলো বাইসন ন্যাশনাল পার্ক এবং ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এই দুটি ন্যাশনাল পার্ক ত্রিপুরাতে অবস্থিত। তোমরা অবশ্যই কিছু কিছু রাজ্য আমাদের এবং তাদের ইম্পর্ট্যান্ট কিছু কিছু ন্যাশনাল পার্কগুলো অবশ্যই একটু মেমোরাইজ করে নেবে। নেক্সট কোশ্চেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট যেটা, সেটা কোথায় অবস্থিত, কোন সিটিতে? দার্জিলিং, দেহরাদুন, দিসপুর নাকি ভোপাল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত দার্জিলিংয়ে, আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত। এবং এই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটার ফরমেশন হয়েছিল 4ই নভেম্বর 1954 সালে, এবং এটাকে ইনারগুরেট করেছিলেন তখনকার যে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পণ্ডিত জওহরলাল নেহরুর এটার উদ্বোধন করেছিলেন 1954 সালে। দার্জিলিং এটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন? লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন? তোমরা অবশ্যই যারা অ্যান্সারগুলো পারবে একটু কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু ছিলেন না, মাদার টেরেসাও ছিলেন না, ইন্দিরা গান্ধীও ছিলেন না, ফ্লোরেন্সিক নাইটেঙ্গেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্লোরেন্সিক নাইটেঙ্গেল কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন, প্রথম কোন মহিলা স্পেসে যায়? অর্থাৎ ফার্স্ট ওমেন অফ দ্য ওয়ার্ল্ড টু ট্রাভেল ইন স্পেস। এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম যে মহিলা স্পেসে গিয়েছিলেন তিনি হলেন অপশন ডি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তিনি 16ই জুন 1963 সালে ভস্টক 6 নামক তিনি স্পেসে গিয়েছিলেন, এবং যেটা ভ্যালেন্টিনা তেরেস্কোভা হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এবং যদি এখানে আমাদের কোশ্চেন থাকতো যে প্রথম কোন ভারতীয় মহিলা স্পেসে গিয়েছিল, তাহলে প্রথম ভারতীয় হয়ে যাবে কিন্তু কল্পনা চাওলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে কিন্তু কল্পনা চাওলা স্পেসে গিয়েছিলেন নভেম্বর 1996 সালের নভেম্বরে তিনি গিয়েছিলেন। তাহলে প্রথম মহিলা হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং প্রথম ভারতীয় মহিলা হলো কল্পনা চাওলা। অবশ্যই এই দুটো তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন,
গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ কি? তাহলে আমাদের যে পরিবেশ বা আমাদের যে অ্যাটমসফিয়ারে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তাদের ঘনত্বটা বাড়ছে কেন, তাদের ঘনত্ব বাড়ার কারণগুলি কি বা কারণটি কি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রেফ্রিজারেটরের ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বাড়ছে। অরণ্য ধ্বংস, অর্থাৎ আমাদের যে স্বেচ্ছাচারে যে আমরা বনচ্ছেদন করছি তার ফলে কিন্তু গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে। এবং কয়লা এবং পেট্রোলিয়ামের ব্যবহার, অর্থাৎ যে সমস্ত আমরা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করছি সেই সমস্ত জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহারের ফলে কিন্তু আমাদের পরিবেশে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। তাহলে উপরোক্ত তিনটি কারণেই কিন্তু গ্রিন হাউস গ্যাস ঘনত্ব বাড়ার কারণ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। নেক্সট কোশ্চেন, মিনামাটা রোগ কোথায় ও কবে হয়েছিল? তাহলে মিনামাটা একটা রোগ, সেই রোগটা কোথায় হয়েছিল সর্বপ্রথম এবং সেটা কবে হয়েছিল? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমরা যদি মিনামাটা একটা এখানে শহরের নাম, সেই শহরের নাম অনুসরণ করে রোগটার নামকরণ করা হয়েছে। তাহলে তোমরা যদি এখানে জানতে পারো যে মিনামাটা শহরটা কোন দেশে অবস্থিত তাহলেই কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তরটি হয়ে যাবে মিনামাটা হচ্ছে একটা জাপানের একটা শহর এবং এই মিনামাটা রোগটি হয়েছিল সর্বপ্রথম জাপানে এবং এটা 1955 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ক্যাডমিয়ামের জন্য কিন্তু একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে ইটাই। এটা ক্যাডমিয়ামের জন্য হয়। এবং মিনামাটা রোগটা কিন্তু মার্কারির জন্য হয়, যেটি মেনলি মার্কারি, এইচজি বা মার্কারির জন্য মিনামাটা রোগটা হয়। নেক্সট কোশ্চেন, চার্নোবিল দুর্ঘটনা কোথায় হয়েছিল? তাহলে চার্নোবিল যেটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চার্নোবিল দুর্ঘটনা যেখানে হয়েছিল সেটাই ছিল রাশিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাশিয়াতে কিন্তু চার্নোবিল দুর্ঘটনা হয়েছিল এবং এটা হয়েছিল এপ্রিল 26, 1986, 1986 খ্রিস্টাব্দে, যখন একটা সাডেন সার্জ অফ পাওয়ার ডিউরিং এ রিয়েক্টর সিস্টেম টেস্ট ডেস্ট্রয়েড ইউনিট 4 অফ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অ্যাট চার্নোবিল, ইউক্রেন। এবং এই যে ইউক্রেন লেখা আছে, ইউক্রেনটা তখন কিন্তু রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, তার জন্যই আমাদের অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। এবং এটা হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। এটা একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা সক্রিয় কোন আলোতে? অর্থাৎ সালোক সংশ্লেষের হার সব থেকে কোন আলোতে বেশি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষের সর্বাপেক্ষা সক্রিয় বা সালোক সংশ্লেষের হার সর্বাপেক্ষা বেশি হয় লাল আলোতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাল আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাপেক্ষা বেশি। এখানে যদি আমাদের কোশ্চেন থাকতো সালোক সংশ্লেষের হার সব থেকে কম কোন আলোতে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত সবুজ আলোতে। সবুজ আলোতে সালোক সংশ্লেষের রেটটা হয়ে যাবে মিনিমাম এবং লাল আলোতে হয়ে যাবে ম্যাক্সিমাম। নেক্সট কোশ্চেন, লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লিউকোমিয়া এর ওষুধ তৈরি হয় যে উদ্ভিদ থেকে সেটি হলো অপশন সি, নয়নতারা উদ্ভিদ থেকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নয়নতারা উদ্ভিদ থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সর্পগন্ধা উদ্ভিদ থেকে আমরা কি পাই? কুইনাইন পাই। এবং এই কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এবং সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা কি পাই? আমরা রেসারপিন পাই। এবং এই যে রেসারপিন, এটা কিন্তু উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে আমরা কিন্তু ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন গাছগুলি কি কি? তাহলে যে সমস্ত গাছগুলি আমাদের পরিবেশের বেশি পরিমাণে শব্দটা বা অপ্রয়োজনীয় শব্দগুলো শোষণ করে নেয় খুব বেশি পরিমাণে, সেই উদ্ভিদগুলো কি কি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন গাছগুলি হলো অপশন ডি, পাইন, ফার এবং দেবদারু। তাহলে এই যে গাছ পাইন, ফার এবং দেবদারু, এই তিনটে গাছ কিন্তু প্রচুর পরিমাণে শব্দ শোষণ করতে পারে। তার জন্য যে সমস্ত জায়গায় শব্দ দূষণের প্রাধান্য বেশি বা প্রাবল্য বেশি, সেই সমস্ত জায়গায় যদি আমরা এই সমস্ত গাছগুলি পালন করতে পারি সেক্ষেত্রে কিন্তু শব্দ দূষণের পরিমাণটা অপেক্ষাকৃত কিছুটা হলেও কম হবে। নেক্সট কোশ্চেন, 2020 সালে সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছেন? তাহলে 2020 সালে সাহিত্যে যে নোবেল প্রাইজ কে পেলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা অবশ্যই কিন্তু 2020 সালের নোবেল প্রাইজ সমস্ত ফিল্ডেরগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য একটা না একটা আসবেই। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সাহিত্যে পেয়েছেন তিনি হলেন অপশন এ, লুইস গ্লাক। অপশন এ, লুইস গ্লাক 2020 সালের সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং এই যে সাহিত্যে নোবেল প্রাইজ, এটা কিন্তু দেয় সুইডিশ একাডেমি এবং এটা সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় সাহিত্যে নোবেল প্রাইজটা। নেক্সট কোশ্চেন,
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তাহলে সম্প্রতি যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন তিনি কে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন ঐশ্বরিয়া শ্রীধর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্প্রতি কিন্তু ঐশ্বরিয়া শ্রীধর প্রথম মহিলা যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন 2020-তে, এবং তিনি মুম্বাই থেকে বিলং করেন এবং তিনি লাইট অফ প্যাশনের জন্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ইয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেলেন। নেক্সট কোশ্চেন, নামামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? তাহলে নামামি গঙ্গে যে একটা প্রজেক্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ওয়েল নোন প্রজেক্ট। তাহলে সম্প্রতি এই নামামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নামামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে সম্প্রতি কিন্তু নিযুক্ত হলেন চাচা চৌধুরী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চাচা চৌধুরী কিন্তু নামামি গঙ্গে প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? তাহলে সম্প্রতি প্রকাশিত হওয়া 2020 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত, অর্থাৎ বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের কত নম্বর স্থানে আছে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2020-তে ভারত কিন্তু 94 স্থানে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটা খুব একটা বাজে পজিশনে আছে, কারণ এটা সমস্ত এশিয়ান কান্ট্রি, মানে যে সমস্ত এশিয়ান কান্ট্রিগুলো আছে যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এদের থেকে কিন্তু অনেক পেছনে ভারত অবস্থান করেছে, মানে অনেক খারাপ পজিশন আমাদের বর্তমানে ভারতবর্ষের। এবং এর মধ্যে যে টপ কান্ট্রিগুলো আছে সেক্ষেত্রে টপ কান্ট্রি 17টা আছে, অর্থাৎ 17টা কান্ট্রিই কিন্তু 1 নম্বর পজিশনে আছে, এবং তাদের মধ্যে একমাত্র এশিয়ান কান্ট্রি বা একটা এশিয়ান কান্ট্রি হলো চায়না। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম সায়েন্স স্টোন বুক বাই বাই করোনা কে লিখেছেন? তাহলে বিশ্বের প্রথম বা ওয়ার্ল্ড ফার্স্ট সায়েন্স স্টোন বুক বাই বাই করোনা, এই বাই বাই করোনা বইটির লেখক কে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বিশ্বের প্রথম সায়েন্স স্টোন বুক বাই বাই করোনা কিন্তু লিখেছেন অপশন বি প্রদীপ কুমার শ্রীবাস্তব। প্রদীপ কুমার শ্রীবাস্তব কিন্তু বিশ্বের প্রথম সায়েন্স স্টোন বুক বাই বাই করোনার লেখক। এবং এই প্রদীপ কুমার শ্রীবাস্তবকে তিনি হলেন একজন সিজারের কিন্তু একজন সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট। সিজারের ফুল ফর্ম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এবং সিজারের একজন যিনি সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট তিনি হলেন প্রদীপ কুমার শ্রীবাস্তব। তিনি এই বাই বাই করোনা বইটি লিখেছেন। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান রেপো রেট কত? তাহলে সম্প্রতি আমাদের ভারতবর্ষের রেপো রেট কত? তাহলে রেপো রেটগুলো প্রত্যেক 4 মাস অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হয়। তাহলে বর্তমানে যেটা অ্যাট প্রেজেন্ট রেপো রেট সেটা কত? তোমাদের কিন্তু লেটেস্ট ডাটাটা কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। তোমরা এই ডাটাগুলো আরবিআইয়ের ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু যখন ক্লাস হবে আপডেটেড ডাটাটা তোমাদের প্রোভাইড করব। তাহলে এক্ষেত্রে এটা অ্যাট প্রেজেন্ট ভারতের রেপো রেট হলো 4%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমানে ভারতের রেপো রেট হচ্ছে 4%। এবং আমরা বাকি ডাটাগুলো যদি একটু দেখে নিই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের যেটা প্রেজেন্ট এসএলআর আছে সেটা হচ্ছে 18% আছে, প্রেজেন্ট সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও সেটা 3% আছে, প্রেজেন্ট এমএসএ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এবং ব্যাংক রেট এই দুটো সমানই হয়, এবং এই দুটো আছে 4.25%। এবং প্রেজেন্ট রেপো রেট যেটা আছে সেটা হলো 4% আছে, প্রেজেন্ট রিভার্স রেপো রেট আছে 3.35%, এবং প্রেজেন্ট বেস রেট যেটা আছে সেটা হলো 8.15% টু 9.40%। তোমরা অবশ্যই এই ডাটাগুলো একটু মনে রাখবে, এবং এর ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ইউইএফএ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেলেন? তাহলে ইউইএফ এর মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সম্প্রতি যিনি পেলেন তিনি কে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইউইএফএ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন রবার্ট লেভানডস্কি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবার্ট লেভানডস্কি কিন্তু সম্প্রতি ইউইএফএ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পেলেন, এবং তিনি পোল্যান্ডের বাসিন্দা, পলিশ। তার ন্যাশনালিটি হলো পলিশ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক নীতি সমূহের প্রকৃতি কোন ধরনের? তাহলে রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক নীতি যে সমস্ত রয়েছে আমাদের, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এগুলো কোন ধরনের? তাহলে এগুলো কিন্তু আমাদের যেগুলো আছে সেগুলো কিন্তু সমাজতান্ত্রিক নয়, গণতান্ত্রিকও নয়, গান্ধীবাদীও নয়, এগুলি হচ্ছে অবিচার্য।
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো হচ্ছে অবিচার্য অর্থাৎ নন জাস্টিসিয়েবল, অর্থাৎ এই সমস্ত ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ভায়োলেশন হলে কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারি না, যেটা কিন্তু আমরা পারি ফান্ডামেন্টাল রাইটসগুলো, যে ক্ষেত্রে আমরা কিন্তু পারি যেগুলো জাস্টিসিয়েবল, কিন্তু এক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলি কিন্তু অবিচার্য। নেক্সট কোশ্চেন, নাগরিকতা সম্পর্কে সংসদের ক্ষমতা সংবিধানের কোন ধারাতে বলা আছে? অর্থাৎ যে নাগরিকতা নিয়ে কোন ধারাতে আমাদের সংবিধানে আলোচনা করা হয়েছে, তাহলে তোমরা এক্ষেত্রে কিন্তু মনে রাখবে আমাদের যে সংবিধানের পার্ট 2, সেই পার্ট 2-এ আমাদের নাগরিকতা বা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। তার মধ্যে যেটা আর্টিকেল 11-তে, সেই আর্টিকেল 11-তেই কিন্তু বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কে সংসদের ক্ষমতা কথা বলা হয়েছে, অর্থাৎ পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড সার্টেন প্রভিশনস অফ সিটিজেনশিপ অ্যাক্ট, অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে যে কোনো ধরনের কিন্তু নিয়ম প্রণয়ন করতে পারে পার্লামেন্ট বাই ল, তাহলে সেটা কিন্তু আর্টিকেল 11-র মধ্যে আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল কত সালে বা কোন আইনে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা অবশ্যই হয়তো অনেকেই এই অ্যান্সারটা জানো যে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমটা কত সালে বা কত সালের ভারত শাসন আইনে আমাদের চালু হয়েছিল। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যে প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল 1919 সালের ভারত শাসন আইনে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1919 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল, এবং এই যে 1919 সালের ভারত শাসন আইন, এটা মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত, কারণ তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড, এবং তার সময়কালটা ছিল 1916 থেকে 1921। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারত বইটি কার লেখা? তাহলে বর্তমান ভারত একটা খুব গুরুত্বপূর্ণ বই, এবং এই বইটি কে লিখেছেন? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, বর্তমান ভারত বইটি কিন্তু নিম্নলিখিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেননি, দীনবন্ধু মিত্রেরও নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও নয়। বর্তমান ভারত বইটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বামী বিবেকানন্দ কিন্তু বর্তমান ভারত বইটি লিখেছেন, এবং স্বামী বিবেকানন্দের লেখা আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো পরিব্রাজক। নেক্সট কোশ্চেন, ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলের? অর্থাৎ ভাওয়াইয়া একটা হচ্ছে খুব মানে ফোক মিউজিক বা লোকগীতি, সেটা কোন অঞ্চলে? শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া ও পুরুলিয়া, নাকি পূর্ববঙ্গ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মেনলি কিন্তু ভাওয়াইয়া যে লোকগীতি বা ফোক মিউজিকটি, এটি কিন্তু হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা ফোক মিউজিক, এবং উত্তরবঙ্গের মধ্যে এটা কোচবিহারের। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোচবিহারের একটা বিখ্যাত লোকগীতি হলো ভাওয়াইয়া, এবং এই ভাওয়াইয়া লোকগীতি যে সমস্ত জায়গাগুলোতে খুব ইম্পর্ট্যান্ট, সেগুলি আমরা একটু দেখে নেব। যে ভাওয়াইয়া ইজ এ মিউজিক্যাল ফর্ম অফ অর এ পপুলার ফোক মিউজিক দ্যাট অরিজিনেটেড ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে অরিজিনেট হয়েছে, এবং যেটা স্পেশালি কোথায় কোথায় আছে? রাংপুর ডিভিশন ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের রাংপুর ডিভিশনে আছে, কোচবিহার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র কোচবিহারেই আছে, এবং যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম, এবং আসামের গোয়ালপাড়াতে আছে। তাহলে ভারতবর্ষের মধ্যে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশের রাংপুর ডিভিশনে এই যে ভাওয়াইয়া ফোক মিউজিকটি কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের আমাদের মক টেস্টের আমরা শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি। মক টেস্টের শেষ কোশ্চেনটা হলো যে রেডিও কার্বন ডেটিং এটি কী কাজে ব্যবহার করা হয়? অজৈব পদার্থের বয়স নির্ণয় করতে, নাকি জীবাশ্মের বয়স নির্ধারণ করতে, নাকি বায়োকেমিক্যাল অ্যানালিসিস করতে, নাকি উপরোক্ত সবকটি? তাহলে এই যে কোশ্চেনটা 30 নম্বর কোশ্চেনটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পর এই কোশ্চেনটার সঠিক উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, এবং আমাদের এই সিরিজের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটু ফিডব্যাক দিয়ে জানাবে। তোমাদের ফিডব্যাকটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসকে খুব মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো, এবং এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তাহলে তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আনএকাডেমি একটা বেস্ট প্ল্যাটফর্ম বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে তোমরা পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ, এবং প্রত্যেক দিনের একটা ওয়েল স্ট্রাকচার রুটিন অনুযায়ী ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যে সমস্ত নতুন ফিচার্সগুলো আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে, সেগুলি হলো প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। ইন্টারেক্টিভ ক্লাস, অর্থাৎ পোল সেকশন এবং চ্যাট সেকশনের মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরদের সাথে ইন্টারেক্ট করতে পারবে। এছাড়াও যে সমস্ত লিডার বোর্ডগুলি রয়েছে, সেগুলো তোমাদের সেলফ ইভ্যালুয়েশনে কিন্তু খুব সহায়তা করবে। এছাড়াও রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, এছাড়া ডুয়েল এডুকেটর ক্লাস। এবং তাই তোমরা যারা আনএকাডেমি প্লাস কোর্স সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক, তাদের জন্য রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস
1 বছর এমনকি 2 বছরের প্লাস কোর্স। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপের ব্যবহার করা স্পেশাল রেফারেল কোডটি ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সমস্ত রেটের উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু সহজেই পেয়ে যাবে। তাহলে তোমরা যারা এই ফ্ল্যাট 10% ডিসকাউন্টটা নিয়ে প্লাস কোর্সটা অ্যাভেল করতে চাও, তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে কিন্তু আমাদের রেফারেল কোডটা ইউজ করে তোমরা সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আর একটা জেনারেল নলেজের প্র্যাকটিস সেট, যেখানেও আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে থ্যাংক ইউ গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার দেখা হবে কালকে। থ্যাংক ইউ।